নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। প্রথিতযশা সাংবাদিক মার্ক টুলির প্রয়াণ হয়েছে, ৯০ বছর বয়স। আমি মার্ক টুলির একটা বই পড়েছি, তার অনেকগুলো বই আছে। একটা বই আমি দুবার পড়েছি, ইন্ডিয়া ইন স্লো মোশন। সেই বইতে একটা চ্যাপ্টার আছে, তার শিরোনাম সম্ভবত এ টেল অফ টু ব্রাদার্স। ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী বিশ্বনাথ প্রতাপ সিং এবং তার বড় ভাই সন্ত বক্স সিং, তাদের দুজনের সম্পর্কের রসায়ন, টানাপোড়েন, ভগ্ন হৃদয় সন্ত বক্স ভাই ভিপি সিং এর কাছে প্রত্যাশা মতো সহায়তা না পেয়ে একেবারে নিঃসঙ্গ জীবন কাটানো দিল্লিতে অসাধারণ লেখনীর মাধ্যমে মার্ক টুলি সাহেব তা তুলে ধরেছিলেন। আপনারা নিশ্চয়ই অনেকে এই বইটা পড়েছেন। যদি কেউ না পড়ে থাকেন, চেষ্টা করবেন পড়বার। তাছাড়া তার অনেক বই আছে। আমি এই বইটার কথা বিশেষভাবে বললাম যেহেতু বইটা আমি একাধিকবার পড়েছি। তার প্রয়াণে সত্যি আমি ব্যক্তিগতভাবে শোকস্তব্ধ। একজন ভারত প্রেমিক ছিলেন, কলকাতাতে জন্ম, জীবনের সিংহভাগ সময় এই ভারতবর্ষে কাটিয়েছেন। বিবিসির সাউথ এশিয়ান ব্যুরো চিফ থেকে ভারতের প্রধান সংবাদদাতা। আপনারা যারা আমার প্রতিবেদন নিয়মিত দেখেন তাদেরকে কৃতজ্ঞতা জানাই আপনাদের সহযোগিতার জন্য। আশা করি আপনাদের সহযোগিতা থেকে ভবিষ্যতেও বঞ্চিত হব না। থ্যাঙ্কস বাটনে ক্লিক করলেই সুপার থ্যাঙ্কস, আপনাদের সহায়তা আমার কাছে আসবে। মার্চ এপ্রিলে রাজ্যে কি হতে চলেছে, আর পুজোর পরেই বা কি হবে নভেম্বর ডিসেম্বর। দেখুন, 14ই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার কথা কমিশন, কিন্তু এখনো পর্যন্ত যা ঘটনা প্রবাহ, কোনো অবস্থাতেই 14ই ফেব্রুয়ারির সময়সীমা কমিশন মানতে পারবে না। আনম্যাপ ভোটারদের তালিকা প্রকাশ হয়েছে, আর লজিক্যাল ডিসক্রিপেন্সির মধ্যে যাদের নাম আছে তাদের তালিকাও প্রকাশ হচ্ছে। মাঝে কয়েকদিন ছুটির জন্য অনেক পঞ্চায়েত অফিস, ব্লক অফিস বন্ধ ছিল, সেটা প্রকাশিত হয়ে যাবে। তাহলে 31 লক্ষ আনম্যাপ ভোটারের মধ্যে 3.5 লক্ষ শুনানিতে আসেনি। তারা যে শুনানিতে আসেননি সেটা সংশ্লিষ্ট বিএলওদের জানায়নি। কমিশন মনে করছে এরা ফিকটিশিয়াস ভোটার। এরপর লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা খতিয়ে দেখা হবে, নথি যাচাই হবে। ইআরওরা নথি নেবেন, আপলোড হবেন, জেলা শাসক সেই নথি যাচাই করে ফেরত পাঠাবেন। তারপরে মাইক্রো অবজারভাররা দেখবেন, তারপরে রোল অবজারভাররা সবকিছু ঠিকঠাক থাকলে কার নাম তালিকায় থাকবে, কার নাম তালিকায় থাকবে না সেটা নিশ্চিত করবেন। প্রথম থেকেই রাজ্য প্রশাসনের তুমুল অসহযোগিতার মুখে পড়েছে কমিশন। 1000 ডেটা এন্ট্রি অপারেটরের রিকুইজিশন দিয়েছিল রাজ্য প্রশাসনকে, কিন্তু রাজ্য প্রশাসন কমিশনের এই আর্জি মানেননি। এই যে স্পেলিং এর মিসম্যাচ, এগুলো অনেক ক্ষেত্রে এড়ানো যেত যদি কমিশনের রিকুইজিশন মতো রাজ্য সরকার তাদেরকে ওই 1000 ডেটা এন্ট্রি অপারেটর আগে থেকেই দিত, দেয়নি। 2, দক্ষিণ দিনাজপুরে এক মাইক্রো অবজারভার কিরকম নিগ্রহের মুখে পড়েছেন তৃণমূলের দুষ্কৃতীদের হাতে, সে ছবি ভাইরাল হয়েছে, আপনারা দেখেছেন। বসিরহাটের এক ইআরওকে কমিশন সাসপেন্ড করতে বলেছে। সেই ইআরও কারুর অনুমতি না নিয়ে 11 জনকে নিয়োগ করেছিল এবং তাদের মাধ্যমে যে শুনানি হয়েছিল, যে ডকুমেন্ট আপলোড হয়েছিল, তার মধ্যে অনেক অসঙ্গতি আছে। কমিশন সূত্রে খবর 50 জন এই ধরনের অফিসারকে কমিশন চিহ্নিত করেছে। তারা কিন্তু পার পাবেন না। যতই মুখ্য সচিব টালবাহানা করুন কমিশনের চিঠির উত্তর দিতে, কমিশন কিন্তু তার সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করবে। ওই 324 থেকে 329 অনুচ্ছেদে সংবিধানের কমিশনের ক্ষমতা কি সেটা স্পষ্ট করে বলা আছে। কমিশন ছেড়ে খেলছে।
তারা দেখতে চাইছে রাজ্য প্রশাসনের রিয়াকশনটা কি। যখন তারা বুঝবে যে রাজ্য প্রশাসন কমিশনের নির্দেশকে মানবে না, তখন তারা তাদের সাংবিধানিক অধিকার প্রয়োগ করবে। এবং সুপ্রিম কোর্টে এফিডেভিট দিয়ে কমিশন কি বলেছে, রাজ্যের মুখ্যমন্ত্রী ফলস ন্যারেটিভ, ফলস প্রোপাগান্ডা ছড়াচ্ছেন এসআইআর কে কেন্দ্র করে, তিনি ভুল তথ্য দিচ্ছেন এবং কার্যত বলেছেন যে তিনি উস্কাচ্ছেন। দেখুন, চামচাবাজার পত্রিকা প্রতিদিনই সংবাদপত্রের প্রথম পাতায়, মাঝের পাতায় কিছু ছবি ছাপছে। খুব দুর্ভোগের মুখে পড়ছেন ভোটাররা শুনানি কেন্দ্রে। আচ্ছা, যখন মানুষ ভোট দেন, অশক্ত মানুষও ভোট দেন, অ্যাম্বুলেন্সে করে এসে ভোট দেন, নাতি নাতনির হাত ধরে এসে অশক্ত বৃদ্ধ বৃদ্ধারা ভোট দিচ্ছেন। এ ছবিও আমরা দেখেছি গণতন্ত্রের উৎসবে সামিল। তাহলে এসআইআর প্রক্রিয়ায় যখন মানুষ স্বতঃস্ফূর্ত সাড়া দিচ্ছেন, হ্যাঁ আমি দায়িত্ব নিয়ে বলছি, মানুষ স্বতঃস্ফূর্ত সাড়া দিচ্ছে। চামচাবাজার পত্রিকা শাসকের ন্যারেটিভ তৈরি করতে চাইছে, কারণ চামচাবাজার পত্রিকার যারা এইসব এডিটোরিয়াল পলিসি ঠিক করেন তারা ম্যাক্সিমাম আরবান নকশাল। তারা নির্বাচন কমিশনের এই উদ্যোগকে ভেস্তে দিতে চাইছেন, সফল হবেন না। এসআইআর হবে, কিন্তু এসআইআর কবে সম্পূর্ণ হবে সেটা নিয়ে আমি নিশ্চিতভাবে কিছু বলতে চাইছি না। কিন্তু এইটুকু বলতে পারি, নির্ধারিত সময়ে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ করা কমিশনের অসাধ্য। এক, রাজ্য প্রশাসনের সার্বিক অসহযোগিতা, শাসকের হুমকি, বিডিও অফিস ভাঙচুর, মাইক্রো অবজারভারদের নিগ্রহ লাগাতার চলছে, লাগাতার। সুপ্রিম কোর্টের রায়কে উল্লেখ করে কমিশন রাজ্য প্রশাসনকে জানিয়ে দিয়েছে যে আইন শৃঙ্খলা রক্ষা করা শুনানির সময় এবং পুরো এসআইআর প্রক্রিয়ায় রাজ্য সরকারের দায়িত্ব, ডিজিপি দায়বদ্ধ থাকবেন, কারণ ল অ্যান্ড অর্ডার স্টেট সাবজেক্ট, এবং আইন শৃঙ্খলার অবনতি হলে এসআইআর স্থগিত হবে। এসআইআর কিন্তু দেখবেন যখন এই লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশের পর শুনানি শুরু হবে, শাসকের তাণ্ডব তখন এমন পর্যায়ে পৌঁছবে বহু জায়গায় শুনানি ভণ্ডুল হয়ে যাবে। যেভাবে খোকাবাবু বলছেন যে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা ধরে ধরে প্রত্যেকের বাড়ি যাও, বিএলওদের বলছে তোমরা যাও শুনানি কেন্দ্রে। সুপ্রিম কোর্ট কি বলেছে, কেউ একজনকে সঙ্গে নিয়ে শুনানি কেন্দ্রে যেতে পারেন, তিনি বিএলএ হতে পারেন, কিন্তু তাকে চিঠি দিয়ে বলতে হবে যে আমি একে অথরাইজ করছি আমার সঙ্গে যাওয়া। তাহলে 1 কোটির উপর লোক তো বিএলএ কে অথরাইজ করবে না। কোকাও বলছেন সবার বাড়িতে যাও, সবার সাথে কথা বলো, সবার সঙ্গে শুনানি কেন্দ্রে যাও। মাঝে বললেন রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে ডিজে বাজাবে। পিসিমণি উস্কাচ্ছেন, কোকাবাবু আর এক কাঠি স্বরে উস্কাচ্ছেন, কিন্তু কমিশনের সঙ্গে লড়াই করে জিততে পারবেন না। এই যে ৭৭তম প্রজাতন্ত্র দিবস, সংবিধান রক্ষা করার দিবস, তো এ রাজ্যে সংবিধান ভঙ্গ সব থেকে বেশি ভঙ্গ করে কে? বঙ্গেশ্বরী। একটা সাংবিধানিক প্রতিষ্ঠান তাদের সাংবিধানিক দায়িত্ব পালন করছে এসআইআর করে, তখন সংবিধান হাতে নিয়ে শপথ নেওয়া নির্বাচিত মুখ্যমন্ত্রী সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধমকাচ্ছেন, আন্ডারমাইন করছেন এবং সাংবিধানিক প্রক্রিয়াকে ভণ্ডুল করার চেষ্টা করছেন। সংবিধান কমিশনকে যা ক্ষমতা দিয়েছে, আমার ধারণা কমিশন এসআইআর তো নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে পারবে না। কমিশন লাটাইয়ের সুতোটা ছেড়ে দিয়েছে, এবার সুতোটা গোটাবে এবং এসআইআর কে অনির্দিষ্ট কালের জন্য স্থগিত করে দেবে। কারণ সুপ্রিম কোর্টের এফিডেভিটে তারা কি বলেছে, মাননীয় মুখ্যমন্ত্রী এসআইআর নিয়ে ফলস ন্যারেটিভ প্রপাগেট করছেন এবং যে ধরনের উত্তেজনার আবহ তৈরি হয়েছে এসআইআর কে কেন্দ্র করে, তার দায়
প্রশাসনের সর্বোচ্চ কর্তা এড়াতে পারেন না। তাহলে এই এফিডেভিট সুপ্রিম কোর্টে দিয়েছে কমিশন, অর্থাৎ বক্তব্য কি, এসআইআর করার মতো পরিস্থিতি রাজ্যে নেই। সেনাবাহিনী কি বলেছে? সূত্রের খবর, গভর্নরের কাছে গিয়ে যখন 14ই জানুয়ারি দিদিমণি সাংবাদিক বৈঠক করে বলেছিলেন ফোর্ট উইলিয়ামের একজন কমান্ডান্ট বিজেপির হয়ে এসআইআর প্রক্রিয়ায় অংশ নিয়েছেন। সেনাবাহিনী এতদিন মুখ বুজেছিলেন, এবার কিন্তু তারা সরাসরি রাজ্যপালের কাছে অভিযোগ করেছেন এবং রাজ্যপাল নিশ্চয়ই সেনাবাহিনীর সর্বাধিনায়িকা মাননীয় রাষ্ট্রপতির কাছে বিষয়টা নিষ্পত্তির জন্য পাঠাবেন, প্রতিরক্ষা মন্ত্রীকে পাঠাবেন, হোম মিনিস্ট্রিকে পাঠাবেন। তাহলে সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশন ভূভারতে, স্বাধীন ভারতে কোথাও হয়নি, একজন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ এনে এফিডেভিট দাখিল করেছে। অর্থাৎ কমিশন কিন্তু কোর্টে জানিয়ে দিয়েছে রাজ্য সহযোগিতা করছে না, মুখ্যমন্ত্রী মিথ্যা প্রচার করছেন এসআইআর এর বিরুদ্ধে। তাহলে কি এসআইআর শেষ হবে? কোনো মতেই শেষ হবে না। এই প্রশাসন চার্জে থাকলে কোনোভাবে এসআইআর এর প্রক্রিয়া সম্পূর্ণ হবে না। কমিশন দেখবেন একটা সময় গিয়ে আরো অসহযোগিতা করবে রাজ্য, এখনো করে যাচ্ছে, এখনো ধমকাচ্ছে, চমকাচ্ছে। সুপ্রিম কোর্ট অনির্দিষ্টকালের জন্য এসআইআর বন্ধ করে দেবে। তাহলে এসআইআর একটা চলমান প্রক্রিয়া। দেশের মানুষ চাইছেন, রাজ্যের মানুষ চাইছেন একটা স্বচ্ছ নির্ভুল ভোটার তালিকা। এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছিল, মাঝপথে বন্ধ হয়ে গেল। তার মানে এসআইআর প্রক্রিয়া তো বাতিল হলো না, এসআইআর প্রক্রিয়া চালু আছে। আপৎকালীন পরিস্থিতিতে এসআইআর স্থগিত হলো। তাহলে এই সরকারের নির্ধারিত মেয়াদ শেষ হয়ে যাবে অটোমেটিক্যালি। এসআইআর ছাড়া মানে পূর্ণাঙ্গ তালিকা ছাড়া ভোট হবে না। তখন নির্বাচন কমিশন কিন্তু রাষ্ট্রপতি শাসন জারি করার জন্য সুপারিশ করবে, এমনি অটোমেটিক্যালি হয়ে যাবে। নির্বাচন কমিশনকে করতে হবে না। কমিশন কবে ভোট করবে সেটা কমিশনের প্রেরোগেটিভ, কেউ বলতে পারে না। চলমান এসআইআর প্রক্রিয়া স্থগিত হয়ে গেল অনিবার্য কারণে, সেটা সম্পূর্ণ না হলে ভোট হবে না। সুপ্রিম কোর্টে এফিডেভিট দিয়ে কমিশন বলেছে মুখ্যমন্ত্রী এসআইআর এর বিরুদ্ধে মিথ্যে ন্যারেটিভ তৈরি করছে। আর শুধুমাত্র আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে রাষ্ট্রপতি শাসন জারি করা যায় না। এসআর বোম্মাই মামলায় রায় আছে, যদি সাংবিধানিক প্রতিষ্ঠান তার সাংবিধানিক দায়িত্ব পালন করতে গিয়ে বাধাপ্রাপ্ত হয় তখন রাষ্ট্রপতি শাসন জারি করা যায়, তার জন্য সংসদের উভয় কক্ষের অনুমোদনও প্রয়োজন নেই। তাহলে রাষ্ট্রপতি শাসন জারি হলে রাজ্যপালের অধীনে চলে যাবে প্রশাসন। এই অনুপ্রাণিত প্রশাসনকেই দেখবেন মেরুদণ্ড সোজা রেখে দুষ্টের দমন শিষ্টের পালন করছে। যে দুষ্ট অনুপ্রাণিত ইয়ারো এই ইয়ারোরা, যারা এতদিন বঙ্গেশ্বরীর কথাকে শিরোধার্য করে সাংবিধানিক প্রতিষ্ঠানের নির্দেশকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়েছিলেন, তারা বাধ্য হবেন সোজা হতে। সম্পূর্ণভাবে এসআইআর হবে, নির্ভুল তালিকা প্রকাশ হবে। আর 6 মাস যদি রাষ্ট্রপতি শাসন জারি থাকে, দিদিমণির এই অনুপ্রাণিত নকরশাহী রাতারাতি পাল্টি খাবে, পুলিশ খাবে, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন খাবে। তখন তারা দিদিমণির দিকে ফিরেও তাকাবে না। তাহলে মে মাস এপ্রিল মাসে যদি রাষ্ট্রপতি শাসন জারি হয় বা এই সরকারের মেয়াদ শেষ হলে, আপনারা মার্চ এপ্রিল থেকেই বিষয়টা বুঝতে পারবেন। তার আগে থেকেই কমিশন শেষ পর্যন্ত এসআইআর এর শেষ করতে পারবে না। বিজেপি বলেছে সঠিক ভোটার তালিকা ছাড়া ভোট হবে না। এটা শুধু বিজেপির নয়, পশ্চিমবঙ্গের যে কোনো সাধারণ শুভবুদ্ধি সম্পন্ন নাগরিকের চাহিদা। তাহলে এসআইআর স্থগিত হলে ভোট হবে না, অটোমেটিক্যালি রাষ্ট্রপতি শাসন জারি হবে। 6 মাস যদি রাষ্ট্রপতি শাসন থাকে, তার মধ্যে এসআইআর হয়ে যাবে। আমলাশাহী, নকরশাহী, অনুপ্রাণিত গৃহপালিত আমলাকুল মেরুদণ্ড সোজা রেখে তাদের দায়িত্ব পালন করবেন, তারপরে ভোট হবে। ধরুন পুজোর পর, কালী পুজোর পর, এবার তো অক্টোবরের শেষে পুজো, দীপাবলির পর, ওই খুব ভালো সময়, সবার সুবিধা।
গণমাধ্যমের সঙ্গে যুক্ত যারা তাদের সুবিধা, পিচগলা গরমে মাঠে ঘাটে ঘুরতে হবে না, রাজনৈতিক দলের কর্মী নেতাদের সুবিধা, সাধারণ মানুষের সুবিধা, তখন দেখবেন উৎসবের মেজাজে ভোট হবে। কমিশন যতই বলুক, তারা অবশ্যই আগাম বলবে না যে আমরা এসআইআর স্থগিত করে দেবো। তারা সর্বতভাবে চেষ্টা করবে এসআইআরটাকে নির্ভুলভাবে করা। কিন্তু কমিশনে সুপ্রিম কোর্টে যে এফিডেভিট, দিদিমণিকে দায়ী করা এসআইআর নিয়ে ফলস প্রোপাগ্যান্ডা, ফলস ন্যারেটিভ ছড়ানোর জন্য, এবং প্রতি পদে পদে সরকার কমিশনকে বাধা দিচ্ছে। এই যে এতজনের মৃত্যু হয়েছে বলছে, বিএলওদের মৃত্যু, তা কমিশন বলছে কোনো জেলা শাসকের কাছ থেকে রিপোর্ট পায়নি। তাই জেলা শাসকের কাছ থেকে রিপোর্ট না পেলে তো প্রশাসনিক রীতি, ক্ষতিপূরণের বিষয়টা নিয়ে তারা কিভাবে অগ্রসর হবে, অর্থাৎ রাজনীতির জন্য ন্যারেটিভ তৈরি করা। এই ন্যারেটিভ করতে সঙ্গত দিচ্ছে কারা? চামচাবাজার। সবার আগে চামচাবাজারের আরবান নকশালরা। খুব রাগ কমিশনের উপর, খুব রাগ বিজেপির উপর। বিজেপি আসলে এদের আরবান নকশালগিরি ঘুচিয়ে দেবে তো। করে কমে খাচ্ছেন, সেগুলো বন্ধ হবে। তাই সাংবিধানিক প্রতিষ্ঠানকে আন্ডারমাইন করছেন। সাংবিধানিক প্রতিষ্ঠান তাদের সাংবিধানিক দায়িত্ব পালন করতে পারছেন না প্রশাসনের অসহযোগিতার জন্য, এটা বলছেন না। কথায় কথায় কোঅপারেটিভ ফেডারালিজম, সংবিধানের মাহাত্ম্য নিয়ে যারা বড়াই করেন, সেই চামচাবাজার এবং তার সঙ্গে উরুকাতু মদনা যে সমস্ত সংবাদপত্র আছে, কি কান্না তাদের, সংবিধান বিপন্ন। আর যেখানে দিদিমণি নিজে সংবিধানকে বিপন্ন করে তুলছেন তার কাজের মাধ্যমে, তখন দেখবেন স্পিকটি নট, ওই বিজ্ঞাপন দরকার চামচাবাজারের। কিন্তু ওদের উদ্দেশ্য সফল হবে না। জনদেবতা যেটা চাইছে আন্তরিকভাবে, সেটাই সফল হবে। এবং কমিশন এসআইআর করবে, যত সময় লাগে লাগুক কমিশন করবে। এবং এই প্রশাসনের অসহযোগিতা যে পর্যায়ে পৌঁছচ্ছে, কমিশন স্থগিত করবে এসআইআর, সাইনে ডাই। তারপর ওই যেটা বললাম, রাষ্ট্রপতি শাসনে এসআইআর শেষ, এবং পুজো দীপাবলির পর পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। দেখবেন উৎসবের মেজাজে, ভয়শূন্য চিত্তে মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার জন্য ভোট কেন্দ্রের লাইনে দাঁড়াবেন। গণতন্ত্রের পক্ষে এটা একটা আদর্শ ছবি হিসাবে উঠে আসবে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.